সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। অর্থনীতির ধারাবাহিক ক্লাসে আমি তোমাদের চপল ভাইয়া আবার একটি ক্লাস নিয়ে চলে এসেছি। অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি এর আমরা আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমাদের কি হয়ে গিয়েছিল? কৃষি 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 কাঠামো, কৃষির উপখাত, কৃষিজোত, কৃষি খামার, এই দুইটা পার্ট শেষ হয়ে গিয়েছিল। এখন আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কৃষি ঋণ নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কৃষি ঋণ। আচ্ছা, তাহলে দেখো, আমরা যেহেতু কৃষি ঋণ নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের তৃতীয় খণ্ড। এখান থেকে প্রত্যেক বছর অনেক প্রশ্ন আসবেই। হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, মানে একদম সলভ অ্যানালাইসিস করে আমার লেকচার শিটগুলো তৈরি করা, এগুলো পড়লে এর বাইরে থেকে কখনো কখনো প্রশ্ন আসবে না। এর সব প্রশ্ন এই লেকচার থেকেই তোমরা কমন পাবা। আচ্ছা, তাহলে দেখো, কৃষি ঋণটা কি? ঋণ মানে হচ্ছে আমরা হাওলাত নিই, তাই না? আমরা প্রয়োজন মেটানোর জন্য। এখন কৃষি ঋণ মানে হচ্ছে কৃষি কাজের জন্য কৃষক যে ঋণগুলো নেয়, সেটাই হচ্ছে মূলত কৃষি ঋণ। তাহলে আমরা বলতেছি কৃষি উৎপাদনের উপকরণ, ওই যে সার টার কেনার জন্য, ক্রয়ের জন্য, অথবা খামারের উৎপাদন ক্ষমতা কি করার জন্য, বৃদ্ধি করার জন্য, বিনিয়োগের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? বৃদ্ধি করার জন্য, বিনিয়োগের উদ্দেশ্যে কৃষক যে ঋণ নেয় তাকে আমরা কি বলবো? কৃষি ঋণ বলে। তাহলে উদ্দেশ্য, কৃষক যে ঋণটা নেয়, যে মানে ব্যাংক থেকে নেই আর যে জায়গা থেকে নেই, মানুষের কাছে যে টাকা ঋণটা নিল, এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে, কি উদ্দেশ্যের জন্য সে ঋণটা নিয়েছে, উদ্দেশ্যের উপর ভিত্তি করে কৃষি ঋণকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ, একটা হচ্ছে অনুৎপাদনশীল কৃষি ঋণ, আর একটা হচ্ছে কি ঋণ? ভোগ্য ঋণ। এখন কৃষক ঋণ নিয়ে যদি উৎপাদন কাজে ব্যবহার করে, যেমন ধরো বীজ, সার, কীটনাশক, তারপরে সেচ ব্যবস্থা, গবাদি পশু, তারপর কৃষি শ্রমিকের মজুরি, জমির উন্নয়ন, হিমাগার স্থাপন ও প্রক্রিয়াজাতকরণ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ। আর অনুৎপাদনশীল, উৎপাদন কাজ করবে না, কিন্তু কৃষক ঋণ নিছে নিয়ে কি করলো? যেটা বলে ঋণ নেই, নিয়ে কি করলো? সন্তানের বিয়ে দিল, ঈদের ধর্মীয় কাজ করলো, সামাজিক অনুষ্ঠানগুলো করলো, তারপরে জন্ম হয়েছে বা মানুষ মারা গেছে বা বিভিন্ন মামলা মোকদ্দমায় যদি ব্যবহার করে থাকে, তাকে বলা হয় কি? অনুৎপাদনশীল খাতে ঋণ করছে। ভোগ্য ঋণটা নিয়ে সে আবাদ না করে কি করছে? যে প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক ঝামেলা হয়েছে, খরা হয়েছে, সে কি করছে? দেখা যাচ্ছে যে ঘরে চাল নাই, ডাল নাই, খাবার দাবার কিনে নিয়ে আসছে, তখন তাকে আমরা কি বলবো? ভোগ্য ঋণ। তার মানে অভাব বা প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষক দৈনন্দিন খরচ মেটাতে তারপরে যে ঋণ নেয়, কি যে নেওয়ার ঋণ ভোগ্য ঋণ হিসাবে কি হয়? পরিচিত হয়। যেমন খাদ্য, চিকিৎসা, অন্যান্য প্রয়োজনের জন্য এই ঋণ গ্রহণ করে থাকে। তাহলে উৎপাদনের কি কারণে যে ঋণ নিল, এই উদ্দেশ্যের উপর দিক থেকে কৃষি ঋণ কয় প্রকার? তিন প্রকার। কৃষি ঋণ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে উৎপাদনশীল, মানে বীজ টিজ কেনার জন্য। অনুৎপাদনশীল, মানে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, জন্ম মৃত্যু, পড়াশোনা, সন্তানের পড়াশোনা, লেখাপড়া খরচের জন্য, এটা অনুৎপাদনশীল খাত। আর ভোগ্য ঋণ হইতেছে খাবার, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনের জন্য যে ঋণ নেয়, তাকে আমরা ভোগ্য ঋণ বলি। আচ্ছা, এখন বলতেছে সময়ের ভিত্তিতে ঋণ, মানে কত দিনের জন্য সে ঋণটা নিছে, সেই সময়ের ভিত্তিতে ঋণ হচ্ছে কত প্রকার? তিন প্রকার। আমি কমেন্টস পড়তেছি না, কারণ হচ্ছে এই জায়গায় মানে প্রশ্ন করার কোনো জায়গা নাই। হ্যাঁ, তোমরা কমেন্টস কি প্রশ্ন করবা? এখানে আজ প্রশ্ন করলে দেখা যায় আজ সময় নষ্ট। হ্যাঁ, আচ্ছা, দেখো, দেখো এখানে দেখো, সময়ের ভিত্তিতে কৃষি ঋণ তিন প্রকার। একটা হচ্ছে স্বল্প মেয়াদী কৃষি ঋণ, একটা হচ্ছে মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে স্বল্প মেয়াদী কৃষি ঋণ মানে হচ্ছে, এটা হচ্ছে পরিশোধকাল হবে কি 15 মাস বা তার চেয়ে কম। এই ঋণ থেকে তারা কি করে? বীজ, সার, কীটনাশক, পশু খাদ্য, মৌসুম ভিত্তিক ফসল উৎপাদন দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে। সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস হতে এই ঋণ নেয়। তার মানে কি? স্বল্প মেয়াদী ঋণ থেকে যে তথ্যগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এমসিকিউতে তোমাদের কাজে লাগবে। আর মধ্যমেয়াদী হচ্ছে 15 মাস, ঠিক আছে? এখানে হচ্ছে গরু মহিষ ক্রয়ের জন্য, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি, ক্ষুদ্র যন্ত্রপাতি, গরু মহিষ ক্রয়ের জন্য কি ঋণ নেওয়া হয়? মধ্যমেয়াদী ঋণ নেওয়া হয়। বীজ, সার, কীটনাশক এবং পশু খাদ্য মৌসুম ভিত্তিকের জন্য কি ঋণ নেওয়া হয়? আমাদের স্বল্প মেয়াদী কৃষি ঋণ নেওয়া হয়, তাই না? তাহলে প্রাতিষ্ঠানিক ব্যাংক ছাড়াও আত্মীয় স্বজনের কাছে দীর্ঘ সময়ের জন্য লোন নেয়, সমবায় সমিতি, মহাজনের কাছ থেকে এটা নিয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধকাল কি 5 বছরের বেশি হলে, কত বছরের বেশি? 5 বছরের। স্থায়ী উন্নয়নের জন্য, মানে কি জমি কিনবে বা জমির বিল্ডিং, জমি চারপাশে এই করবে, গভীর নলকূপ স্থাপনায়, দেখো জমির স্থায়ী উন্নয়ন, তারপরে নলকূপ স্থাপন, ট্রাক্টর, ভারী যন্ত্রপাতি। ক্ষুদ্র যন্ত্রপাতি হলে মধ্যমেয়াদী ঋণ নেবে, ভারী যন্ত্রপাতি হলে বেশি টাকা নেওয়ার প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী ঋণ নেবে। বড় প্রকল্প বাস্তবায়ন বা পুরনো ঋণ পরিশোধ করার জন্য তারা কি ঋণ নেয়? দীর্ঘমেয়াদী ঋণ নেয়। কি মেয়াদী ঋণ নেয়? দীর্ঘমেয়াদী ঋণ নেয়।
আবার বন্ধকির ভিত্তিতে মানে জিনিসপত্র বন্ধক রেখে যে ঋণটা নেয় সেটা হচ্ছে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে জমি বন্ধক রেখে, আরেকটা হচ্ছে জমি বাদে স্থাবর অস্থাবর সম্পত্তি যে থাকে, যেমন ধরো স্বর্ণ, গয়না, বিল্ডিং, এগুলা যে অতিরিক্ত জিনিসগুলো থাকে এগুলা কি রাখে? বন্ধক দিয়ে আবার কি করে? ঋণ নেয়। তার মানে বন্ধকের ভিত্তিতে ঋণ কয় প্রকার? 2 প্রকার। একটা জমি বন্ধক, জমি বাদে অন্য জিনিস বন্ধক রেখে, যেটা বলা হয় মানে কি অস্থাবর সম্পত্তির অতিরিক্ত বন্ধক ভিত্তিক ঋণ। সিম্পল, সহজ। হ্যাঁ, এখন দেখো সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে এই জায়গা থেকে। উৎসের ভিত্তিতে, এই যে কৃষক যে ঋণ নিল, উদ্দেশ্যের ভিত্তিতে ঋণ ছিল 3 প্রকার। একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে কি অনুৎপাদনশীল, আর একটা ছিল কি ভোগ্য ঋণ। কিন্তু উদ্দেশ্য মানে উৎস, কোন উৎস থেকে সে ঋণ নিবে, ওটা ছিল উদ্দেশ্য, মানে ঋণটা নিয়ে সে কোন খাতে ব্যবহার করবে। আবার কোন খাত থেকে সে ঋণটা নিবে, মানে কোন জায়গা থেকে সে ঋণগুলা নিবে, মানে উৎসগুলা, সেটার উপর ভিত্তি করে ঋণকে সাধারণত কৃষি ঋণকে কয় ভাগে ভাগ করছে? 3 প্রকার। একটা হচ্ছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক। কথা কি বুঝছো? একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা হচ্ছে উপ আনুষ্ঠানিক, আর একটা হচ্ছে কি আনুষ্ঠানিক উৎস। এখন প্রশ্ন যদি আসে, সাধারণত ঋণের উৎস বলতেছে আমরা কয়টা? 2টা। কিন্তু উৎসের ভিত্তিতে কৃষি ঋণ 3 প্রকার, এটা আমরা জানি। কিন্তু সাধারণত যদি বলা হয় ঋণের উৎস কয়টি, তখন বলবো আমরা 2টি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে এই 2টা মিলে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস হয়ে গেছে। এই 2টা মিলে কি হয়ে গেছে? প্রাতিষ্ঠানিক উৎস। কারণ উপ আনুষ্ঠানিক আর আনুষ্ঠানিক যে ব্যাপারগুলো হয় সেটা একটা প্রতিষ্ঠান থেকে আসে। যেমন হচ্ছে একটা হচ্ছে দেখো, একটা এখানে কি বলছে, এ দেখো এই যে প্রাতিষ্ঠানিকের মধ্যে হচ্ছে উপ আনুষ্ঠানিক চলে আসছে, আর কি হচ্ছে আনুষ্ঠানিক চলে আসছে। আর এই যে বলতেছে অনানুষ্ঠানিক, সেটাকে আমরা বলতেছি অপ্রাতিষ্ঠানিক। অনানুষ্ঠানিকটাকে আমরা বলতেছি কি? অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক মানে হচ্ছে অনানুষ্ঠানিক, মানে কোনো মানে কাঠামোগত জায়গা নয়। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাই। প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে সরকারি বা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে নিবে। সহজ শর্তাবলী থাকবে, ঋণের কি থাকবে? সহজ শর্তাবলী নির্ধারণ করা থাকবে। এর মধ্যে যে উপ আনুষ্ঠানিক হচ্ছে সেটা হচ্ছে কি এনজিও, গ্রামীণ ব্যাংক, এগুলো হচ্ছে কি উপ আনুষ্ঠানিক, মানে কি প্রতিষ্ঠান, মানে ওরকম মানে একদম ভালো এই প্রতিষ্ঠান না, মানে এটা এনজিও টাইপের, এর বিভিন্ন এনজিও, ব্যাংক, এগুলো হচ্ছে কি উপ আনুষ্ঠানিক প্রতিষ্ঠান। এমসিকিউ আসে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আনুষ্ঠানিক, যেমন বাংলাদেশের কৃষি ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক, এটা একটা বিশ্বসাহিত্য ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের সমবায় ব্যাংক লিমিটেড, ভূমি বন্ধকি ব্যাংক, বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড, এইসব জায়গা থেকে যে ঋণ নিবে সেটাকে বলবো আমরা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক ঋণ। তাহলে অপ্রাতিষ্ঠানিক হচ্ছে সরকারি বিধি নিয়ম বহির্ভূত, এরা সরকারের কোনো বিধি মানে না, এই নিয়ম বহির্ভূত। যেমন আত্মীয় স্বজনের কাছে ঋণ নিলে কি সরকারি নিয়ম মানবো? বন্ধু বান্ধবের কাছ, গ্রামের মহাজনের কাছ উচ্চ সুদ দিতে হয়। হ্যাঁ, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদারের কাছ থেকে, গ্রাম্য ব্যবসায়ী এবং কি দোকানদারের কাছ থেকে, ফরিয়া ও ব্যাপারী, ফরিয়া মানে ওই যে সিজনাল ভিত্তিতে যারা কাজ করে। আবার গ্রামের বিত্তশালী ব্যক্তির কাছ থেকে যদি ঋণ নেয় সেটাকে আমরা বলবো অপ্রাতিষ্ঠানিক। ক্যাচালটা আশা কথা তোমরা বুঝে ফেলেছো যে এখান থেকে যদি বলি 3টা, আর সাধারণ বলতে হবে 2টা, আর এই 2 এর মধ্যেই এই 3টা ঢুকে গেছে। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে ঢুকে গেছে উপ আনুষ্ঠানিক, আরেকটা ঢুকে গেছে আনুষ্ঠানিক। আর অপ্রাতিষ্ঠানিকের মধ্যে ঢুকে গেছে কি? অনানুষ্ঠানিক, একটা আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানে নয় আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক নয়। এখন সৃজনশীল প্রশ্ন দেখো, আমাদের দেশে কৃষকেরা কৃষি জমিতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমবায় সমিতি, বিভিন্ন গ্রাম মহাজন, সবগুলোর কথা বলছে এখানে, কাছ থেকে ঋণ গ্রহণ করে। কৃষকের উপভোগ বৃদ্ধিতে এক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধানের জন্য সরকার ঋণের পরিমাণ বৃদ্ধি, সুদের হার হ্রাস, তদারকি বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দীপকে উল্লেখিত কৃষি ঋণের প্রতিষ্ঠান এবং তার অপ্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো পৃথক করো। এখানে যে বিভিন্ন আছে, তার মানে কি বাংলাদেশ কৃষি ব্যাংক প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক ব্যাংক প্রাতিষ্ঠানিক, বন্ধু বান্ধব অপ্রাতিষ্ঠানিক, আত্মীয় স্বজন অপ্রাতিষ্ঠানিক, সমবায় সমিতি উপ আনুষ্ঠানিক, কিন্তু কারো অংশ প্রাতিষ্ঠানিক। এই যে উপ আনুষ্ঠানিক, ঠিক আছে। সমবায় ব্যাংক এখানে ছিল, এনজিও এগুলা যদি থাকতো তাহলে কি হইতো? এটা হচ্ছে সমবায় সমিতি, তাহলে এটা কোথায় চলে আসবে? প্রাতিষ্ঠানিক। বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিক, গ্রামের মহাজন অপ্রাতিষ্ঠানিক, ভূস্বামী মানে এটা কি? ভূস্বামী মানে হচ্ছে মানে বিত্তবান জমিদার যাদেরকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিলে এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই যে এটা অপ্রাতিষ্ঠানিক, আত্মীয় স্বজন অপ্রাতিষ্ঠানিক, গ্রামের মহাজন অপ্রাতিষ্ঠানিক, ভূস্বামী অপ্রাতিষ্ঠানিক, মধ্যস্বত্বভোগী এবং ব্যবসায়ী
এরা হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক। উদ্দীপকে উল্লেখিত সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত কিনা ব্যাখ্যা করো। মানে এই যে ঋণ নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা হয়, সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল ঋণের পরিমাণ বৃদ্ধি করা, সুদের হার হ্রাস করা, তদারকি বৃদ্ধি করা, এগুলোর জন্য মানে যথেষ্ট কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। আবার এখানে বলছে রহিম মিয়া একজন প্রান্তিক কৃষক। আচ্ছা, প্রান্তিক কৃষকের জমির পরিমাণ জানো কত? 0.50 অপেক্ষা কম। এই কৃষককে আবার কি কৃষক বলা হয়? ভূমিহীন কৃষকও বলা হয়। আচ্ছা, তিনি কৃষি ঋণ গ্রহণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি ব্যাংকে যান এবং কিন্তু ঋণ গ্রহণের যে প্রক্রিয়া জটিল হওয়ায় ব্যাংকে গেছে মানে কোথায় গেছে? প্রাতিষ্ঠানিক গেছে। কোথায় গেছে? প্রাতিষ্ঠানিক। আচ্ছা, ঋণ জটিল হওয়ায় তিনি ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে তিনি গ্রামের মহাজনের কাছ থেকে, মহাজন কাছ মানে কি? অপ্রাতিষ্ঠানিক কাছ থেকে নিছে। চড়া সুদে ঋণ গ্রহণ করে উন্নত বীজ, সার, কীটনাশক, পাওয়ার টিলার প্রভৃতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রা মান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। উদ্দীপকে কৃষি ঋণের কোন উৎসের কথা বলা হয়েছে? প্রথমে গেছিল যেখান থেকে ঋণ পায় নাই সেটা কি উৎস? তার উৎস হচ্ছে কোথায়? মহাজন। মহাজন মানে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। রহিম মিয়া ঋণের উৎসের সুবিধা কি? তার মানে রহিম মিয়া ঋণের উৎসসমূহের সুবিধা কি একই? ব্যাখ্যা করো। তাহলে রহিম মিয়ার কি এই যে ঋণের যে উৎসটা, এটা কি সুবিধা কি নাকি অসুবিধা? মহাজনের, এটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে এই ধরনের সৃজনশীল আসলে আমার প্রাতিষ্ঠানিক না অপ্রাতিষ্ঠানিক এটা আমাকে বুঝতে হবে। বোঝার পরে এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে প্রশ্ন হচ্ছে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো পৃথক করা। তোমাকে জানতে হবে প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, দোকানদার, ফরিয়া, ব্যাপারী, গ্রামের বিত্তশালী ব্যক্তিরা, এরা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক কোনগুলা? বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, ভূমি বন্ধকি ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং পল্লী উন্নয়ন ব্যাংক। এমসিকিউর জন্য মনে রাখবা গ্রামীণ ব্যাংক প্রাতিষ্ঠানিক, কিন্তু এটা আরেকটা নাম হচ্ছে কি? উপ আনুষ্ঠানিক। কি? উপ আনুষ্ঠানিক। গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন এনজিও গুলা, গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন এনজিও গুলা আমরা আগের ক্লাসে দেখেছি। হ্যাঁ, আগের অংশে দেখেছি। তারপরে হচ্ছে প্রশ্নটা এসেছে প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ গ্রহণে কৃষকের সমস্যা সমূহ। উৎস থেকে ঋণ গ্রহণে কৃষকের সমস্যা। অপ্রাতিষ্ঠানিক ঋণের চেয়ে প্রাতিষ্ঠানিক ঋণ অধিক ভালো। অপ্রাতিষ্ঠানিক চেয়ে প্রাতিষ্ঠানিক ঋণ বেশি ভালো। এগুলি থিওরিটিক্যাল, এগুলি বর্ণনা বলতে হয়। কারণ কি অপ্রাতিষ্ঠানিক ঋণ থেকে প্রাতিষ্ঠানিক ঋণটা বেশি ভালো হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে, একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো, যে তুমি প্রতিষ্ঠান থেকে নিচ্ছ, প্রতিষ্ঠান তোমার সাথে একটা কি করবে? দিতে না পারলে দেউলিয়া ঘোষণা করবে, অমুক করবে, তমুক করবে। তারপরে কিন্তু অপ্রাতিষ্ঠান, তুমি যখন বন্ধু বান্ধবের কাছে দুনিয়ার কথা বলবে, এই কথা বলবে, গ্রামের মহাজন মাথায় বাড়ি দিবে, এই করবে, উচ্চ হারে সুদ দিবে। প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন থাকে, কিন্তু অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কোনো রুলস এবং রেগুলেশন থাকে না, সরকারি বিধিনিষেধ থাকে না। যে কারণে এই ঋণটা অপ্রাতিষ্ঠানিক থেকে যদি তুমি ঋণটা নেও সহজে নিতে পারবা, অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে তুমি সহজে ঋণ নিতে পারবা, কিন্তু এখানে তোমার ক্যাচাল বেশি, মানে ঝামেলা বেশি। কিন্তু প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে গেলে একটু জটিল প্রক্রিয়া, বিভিন্ন ব্যাংকিং প্রসেসের মাধ্যমে, বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে নিতে হয়। কিন্তু এখানে তুমি রিস্ক ফ্রি, মানে কি তোমাকে মানে ওই অত্যাচারটা করবে না, ব্যক্তিগত জীবনে তোমার উপর অত্যাচারটা কম হবে। যে কারণে বলতেছে প্রাতিষ্ঠানিক ঋণটা ভালো অপ্রাতিষ্ঠানিক চেয়ে। দেখো, ঋণ দানের যে সমস্ত উৎস সরকারি বিধি নিয়ম বহির্ভূত ভাবে পরিচালিত হয় সেসবকে কি বলা হয়? অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। যেমন এই ধরনের ঋণ গ্রামের মহাজন, ব্যবসায়ী, দোকানদার, ফরিয়া, ব্যাপারী, গ্রামের বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে কৃষকদের অতি উচ্চ হারে সুদ দিতে হয়। কি দিতে হয়? উচ্চ হারে, যা পরিশোধ করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এর প্রধান লক্ষ্যই থাকে মুনাফা অর্জন। এদের প্রধান লক্ষ্য থাকে কি? মুনাফা অর্জন। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের চেয়ে অপ্রাতিষ্ঠানিক ঋণ বেশি ভালো। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের চেয়ে অপ্রাতিষ্ঠানিক উৎসের ঋণ বেশি সহজলভ্য। ভালো না কিন্তু, আমি তাই তো বলি, কি বললাম এটা? সহজলভ্য। প্রাতিষ্ঠানিক উৎস থেকে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সহজে ঋণ পাওয়া যায়। যেমন ব্যাংকে দিতেছে, দেরি হবে, বন্ধু দেন, আপনার এত টাকা সুদ দিয়ে দেন, সহজে পাওয়া যায়। প্রয়োজন বোধে সহজে ঋণ পাওয়া যায়, তাই সুদের হার খুবই বেশি হয়। কৃষকদের অত্যাধিক উচ্চ হারে সুদ দিতে হয়। ফসল বপনের পূর্বে কৃষকদের ঋণ দিয়ে থাকে। ফসল বপনের পূর্বে মানে ফসল বোনার আগে দেয়, এবং উৎপাদিত শস্য কম দামে ক্রয় করে মূলত এই ঋণ দেওয়া হয়। যে ঋণ দেয়া বলে যে তোর ফসলটা যখন হবে তুই তখন আমার কাছে বিক্রি করবি, এরকম একটা শর্ত থাকে। তারা সম্পত্তি, অলংকার ইত্যাদি বন্ধক রেখেও কৃষকদের ঋণ প্রদান করে। এই জন্য কৃষকদের নিকট হতে চড়া সুদ আদায় করা হয়। অন্যদিকে যেসব উৎস সরকারি ঋণের বিধি ও নিয়মের অন্তর্ভুক্ত সেই সব উৎসকে প্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। বাংলাদেশি কৃষি
ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠান ইত্যাদি ঋণ নেওয়া হয়। এসব ঋণের মূলত লক্ষ্য হলো কৃষির উন্নয়ন করা এবং এখানে মুনাফা গৌণ বিষয়। মুনাফা ওই ব্যাংকগুলোর তখন উদ্দেশ্য থাকে কি, মুনাফা দরকার নাই, কৃষক বেঁচে থাকুক, কৃষি কাজ হোক, দেশের উন্নতি হোক। অতএব বলা যায় প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে প্রাতিষ্ঠানিক ঋণ বেশি ভালো। প্রাতিষ্ঠানিক বেশি ভালো, কিন্তু সহজলভ্য যদি বলতাম অপ্রাতিষ্ঠানিকটা সহজলভ্য। সহজলভ্য মানে কি, সহজে হলে তো সমস্যা, মান থাকে না, যে পিরিত সহজে হয় পিরিত টিকে না। হ্যাঁ, তাহলে প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ গ্রহণে কৃষকের সমস্যা সমূহ ব্যাখ্যা করো। ওই প্রশ্ন দেখে বলবে যে, প্রশ্ন থেকে তুমি বুঝে ফেলবা যে ওটা প্রাতিষ্ঠানিকের কথা বলছে না অপ্রাতিষ্ঠানিক, এটা তো শিখাই দিলাম একটু আগে, তাই না? তাহলে প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ গ্রহণে কৃষকের সমস্যা সমূহ ব্যাখ্যা করো। ঋণের অপর্যাপ্ততা, প্রাতিষ্ঠানিকে কি যে পরিমাণ তোমার 5 লাখ লাগবে তারা বলবো 2 লাখ। ওই যে সমিতিতে ঋণ নিতে গেলে না 20,000 তো বেশি দিব না, প্রথমবার 20,000 দিতে হয়, দুনিয়ার শর্ত ভোগে চোখে আলাপ পারে, তাই না? এই কারণে বলা হয় ঋণের অপর্যাপ্ততা। গ্রাম অঞ্চলে ঋণদারি প্রতিষ্ঠানকার স্বল্পতা, মানে গ্রাম অঞ্চলে কম থাকে ব্যাংক পর্যায়গুলা, শহর এলাকায় বেশি থাকে। জটিল ঋণদান পদ্ধতি, ঋণদান পদ্ধতিটা কি হয়, জটিল হয়। ঋণদান পদ্ধতিটা কি হয়, জটিল হয়ে থাকে। তার মানে কি, ওই যে বিভিন্ন কাগজ এই করতে হবে, ওই করতে হবে, সদস্য হইতে হবে, দুনিয়ার কথাবার্তা বলে। প্রাতিষ্ঠানিক ঋণদানকারী প্রতিষ্ঠানের কি আছে, স্বল্পতা রয়েছে। আবার ঋণ প্রদানের অযথা বিলম্ব করে, তারা কি করে, আজ হবে না, 1 সপ্তাহ পর 15 দিন টাইম নিতে হবে, বিভিন্ন ভুগিচুগি আলাপ পেরা থাকে। হ্যাঁ, ও উপযুক্ত জামানতের অভাব। তার মানে এটা ভালো, প্রাতিষ্ঠানিক উৎসটা ভালো, কিন্তু এই জায়গা থেকে ঋণ দিতে গেলে কৃষক এই সমস্যাগুলো পরে এরা তেলে মাথায় তেল দেওয়ার জন্য বেশি পছন্দ করে, তেলে মাথায় তেল দেওয়াটা বেশি পছন্দ করে, এই কারণে উপযুক্ত জামানত। আর জামানত থাকলে তোর কাছে ঋণ নিবে কেন, তাই না? ব্যাপারটা এটাই তো। কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষির উপকরণ বিতরণ যথেষ্ট কি, এই যে আগের যে প্রশ্নটা ছিল, বলবা যে যথেষ্ট নয়। আমাদের সবসময় সরকারের ভূমিকা কখনোই যথেষ্ট নয়। কি কি ভূমিকা, এর বাইরেও আরো কিছু ভূমিকা নিতে হবে। ঋণ দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো উচিত, ঋণের পরিমাণ বাড়ানো উচিত, ঋণের পদ্ধতি যে আগে ছিল কঠিন এখন সহজলভ্য করা উচিত। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক স্থাপন, যেটা আগে এই যে এখানে কি ছিল, গ্রাম অঞ্চলে ঋণদানী প্রতিষ্ঠানের স্বল্পতা, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক স্থাপন করা উচিত। সময় মতো ঋণ প্রাপ্তি, আগে ছিল বিলম্ব, এখন সময় মতো দেওয়া উচিত। দুর্নীতি দমন করা উচিত। ঋণ বন্টনের সমতা নিশ্চিত করা। এগুলো পয়েন্ট লাগবা, গাড়াগাট লাগবা। তোমার এখানে তুমি জানো এগুলি ভিতরে কি লিখতে হবে তুমি জানো, পয়েন্ট মুখস্থ রাখো। 7টা পয়েন্ট দেওয়ার পরে সুন্দর করে যে সিস্টেম শিখাই দিয়েছি, যে সুন্দর করে নীল কালি দিয়ে পয়েন্ট রেখে দাগ দিয়ে সুন্দর করে 2-3টা লাইন লিখে দিবা। পয়েন্টগুলো যেন সুন্দরভাবে বোঝা যায়, পয়েন্টগুলো যেন সুন্দরভাবে কি হয়, বোঝা যায়। আচ্ছা, কৃষি উন্নয়নে সরকার কর্তৃক কৃষি ঋণ ও কৃষির উপকরণ বিতরণ যথেষ্ট কি বিশ্লেষণ করো। তাহলে দেখো, এই যে আরো কিছু আছে, কৃষি উপকরণের ভর্তুকি প্রদান করতে হবে, মানে কি সারের ভর্তুকি দিতে হবে। ভর্তুকি জিনিসটা কি, আসলে একটা জিনিস তৈরি করতে খরচ হচ্ছে 200 টাকা, যা কৃষকের পক্ষে নেওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তখন সরকার বলবে যে আচ্ছা তুমি ওই ফ্যাক্টরি বলবে তুমি কৃষকের কাছে 100 টাকা বিক্রি করো, 100 টাকা আমি দিচ্ছি। ওই যে রেলের ক্ষেত্রে, রেলের ভাড়া যে আমরা যাতায়াত করি, রেলের ভাড়া দেখা যাচ্ছে যে ভাড়া হওয়ার কথা 400 টাকা, সরকার 200 টাকা ওইখানে বেরি করতেছে, সরকার ওইখানে 200 টাকা দিয়ে দিচ্ছে, আমাদের কাছ থেকে 200 টাকা নিচ্ছে, যে সরকার রেলে ভর্তুকি দেয়। আচ্ছা, কৃষির উপকরণ সহজলভ্যকরণ, কৃষির উপকরণের সহায়তা প্রদান, কৃষি ঋণ বিতরণ, কৃষি পণ্য বাজারজাতকরণের সহায়তা প্রদান, বাজারজাতকরণের কি করতে হবে, সহায়তা প্রদান করতে হবে। এই পয়েন্টগুলো মুখস্থ রাখবা, পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্ষুদ্র কৃষকের ঋণ প্রাপ্তির সমস্যা সমূহ বিশ্লেষণ করো। তার মানে কি, ক্ষুদ্র কৃষক হচ্ছে এই সমস্যা হচ্ছে, এই ব্যাংকগুলো হচ্ছে শহর ভিত্তিক অবস্থান। ক্ষুদ্র কৃষক থাকে গ্রামে, কিন্তু ব্যাংকগুলো থাকে কোথায়, শহর ভিত্তিক। সেখানে উচ্চ সুদের হার থাকে, আবার ঋণ প্রাপ্তির সুযোগ থাকে ক্ষুদ্র কৃষকের জন্য কি কম থাকে। ঋণ দানের পদ্ধতি অনেক কি হয়, জটিল হয়ে থাকে ক্ষুদ্র কৃষকের জন্য। ঋণ বন্টন পদ্ধতিও ক্ষুদ্র কৃষকের জন্য কি হয়ে থাকে, জটিল হয়ে থাকে। আর বাংলাদেশে কৃষি ঋণ ব্যবস্থাপনায় ভূমিহীন কৃষকদের সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা আলোচনা করো। প্রথম পদক্ষেপ হচ্ছে ঋণ সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঋণ দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো উচিত। আচ্ছা, গ্রামের কৃষকেরা গ্রামের কৃষকেরা ঋণ দান ও পরিশোধ পদ্ধতির জটিলতার কারণে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করতে চায় না, তাই এইসবের জটিলতা দূর করতে হবে। আবার ঋণদানী প্রতিষ্ঠানকারীদের শাখা গ্রাম অঞ্চলে বিস্তৃত করতে হবে, যাতে কৃষকেরা ঋণ সহজে গ্রহণ করতে পারে। কৃষক যেন প্রয়োজনে সময় মতো ঋণ পায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাই না? আর ঋণ বিতরণ ব্যবস্থার সাথে জড়িতদের দুর্নীতি, দালালি, স্বজনপ্রীতি বন্ধ করে যথাযথ ব্যক্তিকে ঋণ দেওয়াটা দিতে হবে। দরিদ্র প্রান্তিক ভূমিহীন কৃষকদের ঋণ প্রয়োজনে বেশি, অথচ বাস্তবে ধনী কৃষকদের অধিক পরিমাণ প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা পায়। ঋণের এই অসম বন্টন দূর করে দরিদ্র কৃষকদের যেন বেশি ঋণ দেওয়া হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজারজাতকরণের সুবিধার জন্য পরিবহন ব্যয় কমিয়ে মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাইতে হবে, মানে দৌরাত্ম্য মানে হচ্ছে প্রভাব কমাইতে হবে। কৃষকদের
বিভিন্ন ধরনের কৃষি উপকরণের ভর্তুকি দিতে হবে। তাহলে অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, ভুল করো না, ঠিক আছে। এখন আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশি কৃষির চতুর্থ এবং পঞ্চম খণ্ড। খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শস্য বহুমুখীকরণ আর একটা হচ্ছে বিপণন। শস্য বহুমুখীকরণ এবং বিপণন। তাহলে তোমরা যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাও এবং আমার যে এই স্বল্প মূল্যের কোর্সটি নিতে চাও, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01735190190। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম।